অলিপা আজকের নয়, কিন্তু কবেকার আমরাও কৈশোর থেকে যখন সবাই যায়, কিন্তু জেনে যায়। আর যদি না হয় খেও না, সেখানে দ্যাটস ইট, মিটে গেল। আমি যদি মনে করি যে এটা আমি পছন্দ করি না বা খাই না, এটা আমার রুচিতে নেই, তাহলে যে জায়গায় সেটা পাওয়া যায় আমি সেটাই যাবো না। এটা একমত, আমি যাব না। দর্শককে আমরা যদি মনে করে থাকি যে ওরা বোকা, তাহলে আমাদের থেকে বড় বোকা আর পৃথিবীতে কেউ নেই। ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা ফ্যান চলা হলে ভেজিটেবিল চপ খাওয়া দর্শকদের স্মৃতি কুড়িয়ে। ম্যাটিনি কুইন। তা আমি আমার অ্যাকশন আর কাটের মধ্যে খেলা বুঝিয়ে দেবো, তারপর লোকেরা বুঝে নেবেন। 30টা বছর আপনাদের ভালোবাসায় থাকতে পেরেছি, যেদিন মনে হবে লাথি মারবেন চলে যাবো। আমার আমি যখন কাঞ্চনের সাথে পার্টিতে যেতাম, যখন আমার বিয়ে হয়নি, তখন এরমও বলা হয়েছে কাঞ্চন মালটা কিন্তু খুব ভালো। বাবা, কবে থেকে রে এরকম আমি শুনেছি বসে। সবাই মালদ্বীপস গেছে, বড় বড় স্টার, তাদের এত মিলিয়ন মিলিয়ন ভিউ হলো না। আমার আর কাঞ্চনের হানিমুনের ভিডিওতে ওর নিয়ন প্যান্ট মার্ক করে দেওয়া হচ্ছে। তো মানুষের চোখ যেখানে নিচে চলে যাচ্ছে, তার মস্তিষ্কও নিচে। আমি দেখলাম এটা আগেও হতো, বারান্দা টু বারান্দা হতো আগে। আমি এখন প্রসেনজিৎ চ্যাটার্জির পেজে ঢুকে গিয়ে তাকে একটা কাঁচা গালাগাল করে দিয়ে চলে আসবো। এই অ্যাক্সেসটা পাওয়াতে যত রাজ্যের ফ্রাস্ট্রেশন সেটা বের করতে শুরু করেছে। নেকা এইরকম চেয়ানি আবার করে খাচ্ছি। কাঞ্চন মল্লিকও যদি করে খায়, তার ক্রাফটটা কেউ দেখে না। আমি রোগা, আমি প্রাউড, আমি রোগা ভাই। বিপাশা বোস, মালাইকার, ওরা এত বছর ধরে চেষ্টা করছেন চেয়ারা ধরে রাখার। আমি বাংলার বিপাশা বোস, যে এত বছর ধরে আমি জোরে রেখেছি নিজেকে। কিন্তু কি মহিলাদের ক্রেজ! আমি দেখি কাঞ্চন যেখানে যাচ্ছে সেখানেই মহিলারা এমন টেরিয়ে বেঁকিয়ে দেখতে শুরু করছে, এমন চোখাচোখি করছে, এমন সে জিভ উল্টে ফেলছে। বললাম, কাঞ্চন কি হলো? আজকে সঙ্গীত শ্রবন্তীতে যে দুজন অতিথি, তাদের তো নাম বলার মানে আর অপেক্ষাই রাখে না। আমি আজকে একটু বেশি আবেগপ্রবণ, কারণ এই বাড়িতেই বেশ কিছুদিন আগে এই দুজন এসেছিলেন এবং আমরা অনেক কথা বলেছিলাম এবং খুবই স্বচ্ছন্দ দুজনে, মানে খুব দূরের তারকা মনে হয় না, যে যাকে সারাক্ষণ দূর থেকে রিলসে দেখছি অথচ ফোন করলে তাকে পাবো না বা টেক্সট করলে তাকে পাবো না, এরকম কোনো মানুষ তারা নন। আর আরেকটি বিশেষ কারণ আছে, আমি যেখানে যেখানে গেছি সবাই আমাকে বলেছেন কিন্তু ওই কাঞ্চন শ্রীময়ীর সঙ্গে তোমার যে সাক্ষাৎকারটা না, ওটা খুব সহজ সরল এবং খুব সাদামাটা, যেন মনে হচ্ছে তোমরা গল্প করছো। প্রত্যেকে ধরে ধরে জনে জনে বলেছিলেন এবং এটা কৃতিত্ব অবশ্যই ওরা নিজেরাই, ওরা এত সুন্দর কথা বলেন। না, আমি সত্যি কথা বলছি যে আমার মনে হয় আমি একজন হোস্ট নিজে। আমি তো নিজে একজন হোস্ট করেছি অনেকগুলো অনুষ্ঠান। তো আমার মনে হয় হোস্ট অ্যান্ড দ্য গেস্ট, এদের মধ্যে অ্যান্টেনার মিল যদি না থাকে, তাহলে ভীষণ ওই বুকিশ হয়ে যায়। তাহলে আপনারা যেটা বলছিলেন, যেটা নিয়ে আমরা চর্চা করছিলাম, আপনি ওটা করেছিলেন, সেটা আড্ডাটা হয় না। এবং তোমাকে ও তোমায় চেনে, আমি তোমাকে আরো আগে থেকে, তুমি যখন সংবাদপত্রে ছিলে তখন। আর সংবাদ, ওকে বলছিলাম একটা ইন্টারভিউ হয়েছিল 2500 শব্দে প্রিন্টে। হ্যাঁ, এবং সংবাদপত্রের কি হয়, আমরা একটু সংবাদপত্র, গরম খবরের কাগজটা বাড়িতে এসে ঠক করে পড়তো। তো ওই সংবাদপত্রে যারা লেখেন তারা ওই অন্তরালে থাকার মতো, ওই রেডিও নাটকের হিরোদের মতো, যাদের দেখা যায় না কিন্তু তাদের লেখনীর ফ্যান হয়ে যেত আর কোথাও। তো আমরা যেহেতু সেই সংবাদপত্রের অফিসে একটু যাতায়াত ছিল বিভিন্ন বিভাগে, তো আমরা খুঁজতাম যে ইনি কে, উনি কে। ঠিক সেরকম শ্রবন্তী, আমার কাছে তুমি বন্ধু আগে, সাংবাদিক পরে, ওই জন্যই আমরা বোধহয় এতটা স্বচ্ছন্দ। আবার ফিরে আছো তো, সত্যি খুব। আর তুমি এমন ভাবে একটা ইন্ট্রোডাকশন দিলে, কাঞ্চনের সাথে তোমার অনেক দিনের বন্ধুত্ব, আমার সাথেও কিন্তু তোমার সাথে শুধু সাংবাদিক আর একজন শিল্পীর সম্পর্ক নেই, একটা দিদি বোনের সম্পর্ক। অনেক সময় হয়েছে যে অনেক কিছু সাজেশন দরকার, কি করব, আমি তোমায় ফোন করেছি। আর তোমার এই ওয়েলকাম করার মানে ক্ষমতাটা এত বিশাল যে আমি কি যে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। আর ঠিক খুব নস্টালজিয়া লাগলো, ঠিক বিয়ের পর তোমার এখানে এসেছিলাম, খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি। আবার কাট্টু বিয়ের 2য় বছর আসতে চললো, আমরা হাজির হলাম। বিয়ে এবং প্রেম এবং সম্পর্ক দীর্ঘদিনের, তো মানে ভুল করে ফেললো, ওটা তৃতীয় হবে। বিয়ের 2য় কাঞ্চন, 2000 তৃতীয় বলছে কবে বিয়ে হয়েছে? আমরা বিয়ে করেছিলাম, হ্যাঁ আমরা বিয়ে করেছিলাম, বলো 24, হ্যাঁ 25, 26, ও না 2, আমি 24, 25, 26, 3 ভেবে ফেলেছি। মানে দেখো তুমি এটা ভাবো, তুমি 2 ভাবছো, আমি ভাবছি আমরা কতদিন ধরে রয়েছি। কাঞ্চনের এই বিয়ের ডেট ভুলে যাওয়া, এটা কিন্তু খুব গন্ডগোল। আর এখন কত বছর হয়েছে ভুলে গেল। না 24, 25, 26, আমি মনে করেছি 3। 24 আমরা বিয়ে করেছি,
25, 26 2 বছর। পাক্কা গিন্নি কিন্তু পাক্কা ও অভিনেত্রী এখন তো বটেই, ও এখন সম্পূর্ণ গিন্নি, এই সম্পূর্ণ গিন্নি মানে কি? সম্পূর্ণ মানে কমপ্লিটলি, মানে ও এখন মানে দশভুজা টাইপের হয়ে গেছে, মানে সত্যি কথাই কৃষবি হওয়ার পরেও সবটা নিয়ে ও এখন মানে এবং খুব ঘরোয়া রেখেছে নিজেকে, ওই স্টার ক্ষমতা অনুমান করে রাখেনি কিন্তু। একেবারেই নয়, একেবারেই নয়। আর ওকে আমি সেরকম উল্টে হলে আমি আবার মনে হয় আমি মানে অ্যালিয়েনেটেড হয়ে গেছি বোধহয়। ক্ষমতা তো নেই, কোন ক্ষমতা ধার নেব? পেলামই তো না, না বর হিসেবে ক্ষমতা পাওয়ারফুল পেলাম, না নেতা হিসেবে একজন পাওয়ারফুল তোমাকে পেলাম, powerful বলছে না। না আমি কোথায় পারবো, আমি সত্যিই নগণ্য লেস একজন মানুষ। পাওয়ারফুল বলে, ওটাই আমার পাওয়ার। কিন্তু এত সুন্দর টাচুড তোমরা আছো, কিভাবে আছো? টাচুর 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 দেখো, আমার মনে হয় কি বলতো, কি তো ভ্যালেন্টাইন ডে আসছে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ তোমাদের উপর লোকে ঝাঁপিয়ে পড়বে, হ্যাঁ, তো না, আমাকে আমার একটাই কথা মনে হয়, যদি তোমার ইচ্ছে থাকে যে আমি ভালো থাকবো, তার মনে হয় তার কাছে যদি সে এইটুকুতেও থাকে, সে ভালো থাকা যায়। সাধারণভাবে থাকি বলেই ভালো আছি। এই যে বলছো না, মানে যদি অনেক ক্ষমতা থাকে, সেই ক্ষমতার যেমন ভালো দিক আছে সেরকম খারাপ আছে। তো তোমার রাত্রে ঘুমও কেড়ে নিতে পারে। কাঞ্চন বলে যে আমি সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে এসেছি এবং আমি থিয়েটারের প্রপস পর্যন্ত বয়েছি, সবকিছু So, করেছি। হ্যাঁ, তো আমার রুট হচ্ছে মাঠ থেকে শুরু। সো আমার কাছে আর কেড়ে নেবার কিছু নেই, হারানোরও কিছু নেই। আর আমার ক্ষেত্রেও সাইমালটেনিয়াসলি সেম, কারণ আমি কাজটা বাদ দিয়ে বলছি, কারণ কাজও করেছি প্রপার অডিশন দিয়ে, যেরকম আর 5টা মেয়ে সাধারণ বাড়ির মেয়ে কাজে আসে সেরকমই হয়েছে। তারপর অনেক বিতর্ক, অনেক আয়লা আমফান ফোনি আমার জীবন নিয়ে ঘটে গেছে। দেখলাম না, মা বাবা পিলারটা আমার দারুণ শক্ত রেখেছে, নড়াতে পারিনি। সো এই জন্য আমি জানি যে আর কোনো ইনসিকিউরিটি আমাদের নেই, এখন মেয়ে এসে গেছে জীবনে। সো যেরম যাচ্ছে গো উইথ দ্য ফ্লো, এইভাবেই আমরা যাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক সময় স্বপ্ন দেখে ফেলি, আর কাঞ্চন তো সেটাও দেখে না, কাঞ্চন একদম বাস্তবের মাটিতে থাকে। স্বপ্ন দেখে নিশ্চয়ই, না, কাঞ্চনের কোনো মানে আকাশ ছোঁয়া স্বপ্ন না, হ্যাঁ, এমন কোনো স্বপ্ন দেখে না যেটা মানে যেটা কাঞ্চন, যেটা মরিয়া হয়ে ছুটতে হবে। কাঞ্চন হয়তো স্বপ্ন দেখে এটা হতে পারে যে এই চরিত্রটা আমি পেতে পারি, কিন্তু কাঞ্চনের আমি জীবনে দেখেছি, আমি কাঞ্চনকে একটা সময়, আমার যখন 1 বছর কাজ ছিল না, তো আমি কাঞ্চনকে বলেছিলাম, হাও তুমি কি করে এতগুলো বছর অভিনেতা, কাঞ্চন মল্লিক ছাড়া কোনো পরিচয় তখন ছিল না কাঞ্চনের। সো আমি বললাম তুমি কি করে সারভাইভ করলে, মানে সব কিছু, সংসার, মা বাবা, নিজের একটা জীবনযাপন আছে। আমি তো 1 বছরে দিশেহারা হয়ে যাচ্ছি, যেখানে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, তারপরেও আমার মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে, 1 বছর কাজ নিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। তো কাঞ্চন আমায় বলেছিল যে আমাদের পেশার একটাই, তোকে মেনে নিতে হবে, ডিসঅ্যাডভান্টেজ বল অ্যাডভান্টেজ বল, আমরা হচ্ছে 6 মাস জমিদার 6 মাস জমাদার। সো হ্যাঁ, তো বলেছিল আমাদের ধৈর্যটাই মেন, যে ধরো বিরাট বাড়ি, ঝগড়া লেগে যায় মাঝে মাঝে, আমি বলছি ঝগড়া লেগে যায় অভিনয় ছাড়া, আর তোমার কাছে কিচ্ছু নয়, নেই, কোনো কিছুর সবর ইম্পর্টেন্স নেই। আমার সঙ্গে বেরোনোর সময় তুমি ইয়ে করো, বাড়ি বলে একটা বস্তু আছে, সেটা কিন্তু কাঞ্চনের ছিল না। আমি দেখেছি কাঞ্চনকে, কাঞ্চন শুধু সারা দিন কাজ কাজ আর কাজ। তো আমি কাঞ্চন, ধরো তুমি অপশন দিলে, এখনো আমার মনে আছে, আমার স্বাদের রিচুয়াল ছিল। এই দেখো আবার, তো এবার কাঞ্চনের একটা গুরুত্বপূর্ণ সিরিজের একটা শুটিং, এবার আমি বললাম এবার স্বাদের তো ডেট তোমাকে পঞ্জিকা দেখে বের করতে হয়। বললো স্বাদের ডেটটা মানবো না, তুই চেঞ্জ করে দে, কাজটা আমি যাব। হ্যাঁ, এবার কাজটাই স্বাদ। এবার তখন আমার হয়ে গেল কি, মানে তারটা পুরো কেটে গেল। বললাম তাহলে কোনো স্বাদই হবে না, তা তুমি যখন চলেই যাবে, আমার জীবনে কোনো তোমার গুরুত্ব নেই, কাঞ্চনকে 24 ঘন্টা কাজে রাখো। এবার একটা মানুষ কাজ করে তো তার অনেক চাহিদা হতে পারে, অনেক আশা। না, কিন্তু এই যে তুই এটা এখন বলছিস, সেদিন হয়তো খুব ঝগড়াঝাটি হয়েছিল অশান্তি। না, তারপর মেনে নিয়েছে, বইয়ের কাছে, এবার বসের আমি- কাছে, ও তাই? এবার আমি ওইটা থেকে গুছিয়েছি। এবার আমি একটা কথা যে বলি। বাড়িটাকে কাঞ্চন তোমাকে না 70-30 হলে হবে না, 50-50 ভাগ করতে হবে, কারণ এখন আমাদের জীবনে মেয়ে এসেছে। সো ওর জন্য ও এখন বাবা মা দুজনকেই চাইছে। মানে যেদিন আমরা বাড়িতে থাকি সেদিন ও জিজ্ঞেস করো ওর সবাইকে দরকার, মানে আমাকে দরকার, ওকে এবার ওর থেকে যদি তুমি নেনি, যার কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা আমার মা, তার কাছেও যাবে না, বাবা আয় আয় আয়, মাম্মা আয়। এবং ঘুম থেকে উঠে যদি ও কোনদিন বিছানা দেখো, আমি তো যখন ও ঘুম থেকে উঠে আমি তখন বেরিয়ে যায়, ও যদি চোখ খুলে দুজনকে দেখতে পায় পাশে, ওই হাসি আমি জীবনে কাঞ্চনের সময় প্রেম করার সময় কোনো হাসি পাইনি। তো আমি ওকে এটাই বলেছি যে দেখো কাঞ্চন, কাজ করব,
এবং তার সাথে কাজ তো করতে হবে, তার সাথে বাড়িটাকেও সময় দিতে হবে। সো একটুখানি ওইটা গুছিয়ে নিয়েছি নিজেরা। ওই যে বলছে গিন্নি, বললাম বাড়িতে তোমাকে থাকতে হবে। তো ভালো থাকা যায়। হ্যাঁ, তো দেখলাম অনেক বেটার আছি। পার্টি বা নাইট ক্লাব ওগুলো ধরো দরকার নেই, যায় না, অনেক প্রিমিয়ারে যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় উফ, বাড়ির বিছানাটাই আলটিমেট। কিন্তু ঋতুপর্ণা আর উইন্ডোজের প্রিমিয়ারে সবচেয়ে বেশি দেখা যায় বলে অভিযোগ আছে। ঋতুদি তো আমার দিদি, ঋতুদি আমার বেস্ট ফ্রেন্ড। এমন কোনো কথা নেই আমার জীবনে যে কেউ জানে না, No নট comments. ইভেন, হ্যাঁ কেউ জানে না। আমি আমি নো কমেন্টস, আমি কি বলবো, দিদি আর বোনের মাঝখানে আমি কি হ্যাঁ, বলতে মানে যাবো? আমার সাথে খুব কম দিনের আলাপ হয়েছে। কাঞ্চনী করেছিল, উইন্ডোজের হাত ধরেই আমার আলাপ। উইন্ডোজের একটা সাকসেস পার্টিতে ঋতু দিয়ে এসেছিল, তারপর কাঞ্চন আমায় নিয়ে গিয়ে আলাপ করিয়েছে। আচ্ছা আগে এক মিনিট, উইন্ডোজের যেমন আমি বলতে পারো উইন্ডোজের প্রতি আমি একটু নরম, ঝুঁকে আছে পাল্লা। না নরম, নরম আছে। সফট যাকে বলে, সরি আমি নরম মানে বাংলায় বললাম, ইংরেজিতে সফট। তার কারণ দেখো উইন্ডোজ, আমি কিন্তু যদি পরিসংখ্যান দেখো উইন্ডোজে কিন্তু আমি সব থেকে কম কাজ করেছি। সম্পর্কটা অনেক বেশি থাকে। সম্পর্কটা অনেক বেশি, মানে আমি বলছি শিবু বা নন্দিতাদির সঙ্গে আমার সম্পর্কটা অনেক বেটার। প্রথমে সেই প্রথম তোমার কোনো ধর্তব্যই ধরে না বোধ হয়, হ্যালো মেম সাহেব, হ্যাঁ ওরাই ধরে না, হ্যালো মেম সাহেব। তারপর অ্যাক্সিডেন্ট, তারপর একটা লম্বা গ্যাপ, মানে দ্য গোল্ডেন ফেজ, মানে গুপ্ত যুগের স্বর্ণযুগে আমি নেই, মানে সত্যি আমি নেই, ইচ্ছে থেকে আমি নেই। আমি আবার জাম্প, রক্তবীজ, আমার বস, রক্তবীজ 2, দেন ভানুপ্রিয়া ভূতের রোডে। তাতেও লোকেরা ভাবছে এত দরম, আমার জনতা এক্সপ্রেস থেকে ভাই। হ্যাঁ, তো ওইটাই। এবার উইন্ডোজের সাকসেস পার্টিতে গিয়ে এছাড়াও কিন্তু আমরা যাই, আমরা অনেক প্রিমিয়ারেই যাই। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখি। না, বলছে সংখ্যায় বেশি, সংখ্যায় বেশি। যে আমি সবসময় দেখি প্রায়োরিটি লিস্টে। ওই ভানুপ্রিয়ার একটা প্লিজ সংলাপ বলো, এত চমৎকার সংলাপ। জিনিয়া চমৎকার সংলাপ লিখেছে, আর আমি থ্যাঙ্কস টু জিনিয়া, যে জিনিয়া এত সংলাপগুলো আমার দিকে বল ঠেলে দিয়েছে। একটা জায়গায় ওই যে বলে না, আপনাদের যেমন আধার কার্ড, আমাদের ভূতেদের সেরকম আধার কার্ড, সবেতেই চন্দ্রবিন্দু, এটা সবেতেই চন্দ্রবিন্দু। আর একটা দেয় অসাধারণ, বললো মানুষদের জন্য মন্দির মসজিদ, ভূতেদের শ্মশানও যা, কবরস্থানও তাই। এর থেকে মানে এর থেকে ভালো আর কিছু আমি তো বলছি যে ভানুপ্রিয়া ভূতের হোটেলে অনেক গভীর কথা অনেক হাসির ছলে বলে দেওয়া আছে। যদি আমরা ঠিক করে ধরি যে বাচ্চা মেয়েটি আছে, যে কথা বলতে পারে না, সে প্লেন দেখলে ভয় পায়, প্লেনের আওয়াজ শুনলে প্লেন দেখলে ভয় পায়, ওকে বলা হয় ও হলো ইন্টারন্যাশনাল ভূত। বাচ্চাটা এসছে গাজা থেকে, যেখানে এয়ার বোম্বিংয়ের ফলে ও প্লেন দেখলে ভয় পায়। অনেক গভীর জিনিস বলা আছে, অনেক পুরো সূত্র দেওয়া গল্পটা আছে। বলা যাবে না, ভানুপ্রিয়া ভূতের হোটেল আমি গল্প বলি, চলছে হলে। আমি গল্প এখনো পুরো বলি, আর আমি এইখানে গল্পটা জেনে যাচ্ছি বিকজ উইন্ডোজের সাথে সত্যিই ভালো আমার একটা সম্পর্ক হয়ে গেছে। কাঞ্চনের হাত ধরে আর আলাপ উইন্ডোজে আপনি হয়েছে। ছবি করেছেন বলুন? হ্যাঁ, কাঞ্চনের হ্যাঁ, সেটা বলো। ছবির আগে থেকে আমার সাথে সম্পর্ক, হ্যাঁ, সেটা বটে। কাঞ্চনের হাত ধরে। তারপর তো একদিন আমি, সেই বলে না সবার একটা স্বপ্ন থাকে বাকেট লিস্টে, যে এদের সাথে কাজ করব, তো সেটা আমি পেয়ে গেলাম। তো ভালো খারাপ জানি না কতটা হয়েছে, দর্শক তো বলেছে ভালো হয়েছে, শিবুদা, জিনিয়াদি, নন্দিতাদি বলেছে ভালো হয়েছে, কিন্তু এদের সাথে না, তোমাকে একটু আগে যখন গল্প করছে, এদের সাথে একটা কমফোর্ট জোন আছে। আর সত্যি বাংলা ইন্ডাস্ট্রির স্তম্ভ যদি বোম্বাদাও হয়, স্তম্ভ কিন্তু ঋতুদির অবদান প্রচুর। কত বছর একরকম ভাবে এরকম থাকা। আমি ওই জন্য একটাই কথা বলেছি, যে আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে বলেছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা সেই হিরো হিরোইন যারা ফ্যান চলা হলে ভেজিটেবিল চপ খাওয়া দর্শকদের স্মৃতি কুড়িয়েছে। ম্যাটিনি কুইন। ঠিক আছে, আর আর কিছু বলবো না, বাকিটা পরিসংখ্যানযোগ্য। যে আজকের যে ইন্ডাস্ট্রি দেখছো, তুমিও তো বহুদিনের লোক। 30 বছর হলো, 26 সেটাই বলছি, তোমার ক্যামেরার সামনে। তোমার স্বভাব, তোমার ব্যবহার সব একরকমই আছে, কোথাও পাল্টাইনি। না, আমার বডিও নেই, অডিও নেই। পাওয়ারও নেই, পাওয়ারলেস আর কাজ। তোমার ব্যক্তি জীবন নিয়ে অসম্ভব কাদা ছোড়াছুড়ি হয়েছে, এবং আমার মনে ছিল তোমরা যখন আসছিলে যে শ্রীময়ীর থেকে তোমার বডি নিয়ে, তোমার জেস্টার নিয়ে, মানে তোমার বডি শেমিং অনেক বেশি। আমি ইন্ডাস্ট্রিতে আসার সময় থেকে বডি শেমিং শুরু হয়েছে, এবং আমি একমাত্র অ্যাঙ্কার যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতাম নমস্কার, আমি রোগা কাঞ্চন জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি রোগা, আমি প্রাউড, আমি রোগা ভাই। বিপাশা বোস
মালাইকা আর ওরা এত বছর ধরে চেষ্টা করছে চেহারা ধরে রাখার। আমি সেই লোক যে মানে কি বলবো, বাংলার বিপাশা বোস যে এত বছর ধরে আমি ধরে রেখেছি নিজেকে। না, তবে একটা জিনিসও মানতে হবে, আমরা সমস্ত কিছু ও বেড়াতে গিয়ে কি কস্টিউম পরবে জলে, সেটা নিয়েও কি অসম্ভব না, বলেছে। সেটা একটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে যে একটা প্রথম কথা হচ্ছে অসমবয়সী বিয়েতে আমার পরিবারের আমার যা আপত্তি হলো না, নেটিজেনদের আপত্তি হলো। নেটিজেন আর কিছু আমার অশুভাকাঙ্ক্ষীদের আপত্তি হলো। হ্যাঁ, এবার হওয়ার পর তাদের বক্তব্য হচ্ছে, আমি ধরো কোনো ভিডিও আমার ভালো লাগে না, আমার কাউকে দেখতে পছন্দ হয় না, আমি দেখবো। So, আমি হেট করি তাদেরকে। দেখো, আমি তো সত্যি কথা বলতে শাহরুখ কাজল আমাদের জুটিটা নয়, যেভাবে আমাদেরকে বাড়ানো হলো, তো দেখবো না, ইগনোর। একটা বাংলা সিনেমার একটা ক্যারেক্টার আর্টিস্ট, আর আমি একটা সিরিয়ালের একটা ক্যারেক্টার আর্টিস্ট। এত মাতামাতির দরকার নেই আমাদেরকে নিয়ে, আপনাদেরকে বলছি। সো আপনারা দেখলেন, এবং মালদ্বীপসের ভিডিওতে মনে হলো প্রথম প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা, না সবাই মালদ্বীপস গেছে, বড় বড় স্টার, আমি বলিউড স্টার, হলিউডদের আমি অত নামও বলতে পারবো না হয়তো, সবাই গেছেন, এবং তাদের এত মিলিয়ন মিলিয়ন ভিউ হলো না। আমার আর কাঞ্চনের হানিমুনের ভিডিওতে ওর নিয়ন প্যান্ট মার্ক করে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথম কথা ধরো, আমি তোমাকে দেখবো, আমি তো তোমার আই কন্ট্যাক্ট আমাদের থিয়েটারে শেখানো হয়েছিল, তো মানুষের চোখ যেখানে নিচে চলে যাচ্ছে তার মস্তিষ্কও নিচে, এবং সেই নিচে নিয়ে ওনারা ভাবতে শুরু করলেন। ওই লাইনটা বলো না, শরীর শরীর শরীর। এইবার ওদের ভাবনা হলো যে এত কম বয়সী মেয়ে পেলো কোথায়। বিশ্বাস করো শ্রবন্তী দি, মানে নামগুলো করতে পারবো না, বিকজ কাঞ্চনকে কাজ করতে হবে, তাই জন্য যখন কাঞ্চনের সাথে পার্টিতে যেতাম, যখন আমার বিয়ে হয়নি, কি বলবো, তখন এখন তো অনেকে প্রতিবাদ করেন নিজেদের স্ত্রীর জন্য, নিজেদের বান্ধবীদের জন্য, তখন এরমও বলা হয়েছে কাঞ্চন মালটা কিন্তু খুব ভালো। বাবা, কবে থেকে রে, এরকম আমি শুনেছি বসে। তো আমার না তখন মনে হতো যে কাঞ্চনের সাথে আসলে কি মাল শুনতে হবে। একদিন কাঞ্চনকে আমি প্রশ্ন করেছিলাম, কেন, মানে তার বাইরেও তো একটা শব্দ হতে পারে, এটা ভদ্র কথাতেও তুমি বলতে পারতে যে বান্ধবী কথাটা একটু শালীন লাগে, কারণ অভিনেতা অভিনেত্রীদের তো আগে প্রপার ভাষাটা খুব দরকার, শব্দ উচ্চারণ। আমি একটা জিনিস একটা জিনিস কি মনে হয় কাঞ্চন, যে অভিনেতা অভিনেত্রী ওভারঅল মানুষ প্রচন্ড রেগে আছে। না, এটা আমি রাগ বলবো না, জানো তো, এটা মানুষের না একটা অপারগতা বা কি ফ্রাস্ট্রেশন কাজ করে। তুই কেন এটা হয়ে গেলি রে? অভিনেতা অভিনেত্রীরাও তো নিজের আগে তো মানে সেই জায়গাটা ছিল না, না ছিল, সেটা তখন প্রসাদ, উল্টোরথ, আনন্দলোকে আটকে ছিল, পড়তাম কিন্তু বলতে পারতাম না, বুঝতে পেরেছো? নেকা এইরকম চেহারা নিয়ে আবার করে খাচ্ছি, কি এমন চেহারা, কি এমন বাবা, কাঞ্চন মল্লিকও যদি করে খায় তার ক্রাফটটা কেউ দেখে না। এবং আমি তোমায় বলছি, এবং আর একটা দুর্ভাগ্য হলো, আমি ইন্ডাস্ট্রিতে দেখলাম, যদি খুবই তুমি সবাই সঙ্গে হাসি খুশি সরল মনে মেশো, হবে না, তাহলে তুমি টেক ইট টু বি গ্রান্টেড হয়ে গেলে, তুমি খিল্লির বস্তু হয়ে গেলে, এখন যে শেষে তোমাকে ইয়াদা বলে দিয়ে চলে গেল আর কি, বুঝতে পেরেছো? আমাকে এমনভাবে সবাই অ্যাপ্রোচ, বাবা তুই, আর আমি মনে হচ্ছে যেন বিরাট বড় প্লে বয় নাকি বিরাট বড় কিছু করে ফেলেছি, এরকমভাবে আমাকে হয়তো বললো। তো আমি তাদের দিকে তাকাই, মনে মনে ভাবি, আমি তো কোনোদিন কিছু বলি না, আমি তাদের মনে মনে তাদের ওই ফ্ল্যাশব্যাকে চলে যাই, হুশ করে ধরো তোমায় দেখলাম, তোমার ফ্ল্যাশব্যাকে চলে গেলাম, গিয়ে দেখলাম উমা, আমার তো মাত্র 3টে দোকান, মানে যদি সবাই হিসেব করে, আমি তো তৃতীয় বিবাহ বলে কথায় পরিষ্কার করছি, তাই তো? এবং সেটা আইনসম্মত, কাউকে ঠকিয়ে কারুকে নয়, কাউ বিয়ে করা অবস্থায় কাউকে বিয়ে করে ফেলিনি বা এরকম কিছুই নয়, আমার আইনত স্ত্রী তো সে। এবং তারপর এবং তারপরে তার উক্তিগুলো এমন, তুমি তার ভাবতে পারবে না। আমি ধরো স্ত্রী নাও হতাম, আমি আমার মেয়ে যে জেনারেশনে বড় হচ্ছে, সে যদি বলে, আমারও মেন্টালি তাই না, আমি বলছি সে তো সবকিছু দেখে বড় হবে, যে বাবার এই বিয়ে হয়েছে, মা এরম ভাবে বিয়ে করেছে, সো আমার তাকে বলার কিছু নেই। তো আমি অধিক শাসনে বড় হইনি, অধিক শাসন করতেও বিশ্বাসী নই। আমার জেনারেশনটা হয়ে গেছে, আমার মেয়ের জেনারেশন হবে না, এবং তাদের আরও অন্যরকম, যে এখন জেনজি বলা হয় তাদেরকে। তো সে যদি বলে আমি বিয়ে করবো না, আমি লিভ ইন করবো, আই ক্যান ফোর্স দেম। আমি সেখান থেকে বড় হইনি যে তোমাকে বিয়ে করে ঘর সংসার করতে হবে। ইফ ইউ আর কমফর্টেবল
দেন ইউ ক্যান স্টে। তুমি যেটা ইচ্ছে মনে করো, তুমি যদি ভালো থাকো আর যা এবং তোমার যদি মনে হচ্ছে তোমার অ্যাট দ্য এন্ড অফ দ্য তুমি ভীষণ টক্সিসিটির মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে তুমি ওখান থেকে বেরিয়ে এসো। ওরকম নেই বাবা বেরিয়ে আসলে সমাজ কি বলবে, না সমাজ আমায় খাওয়ায় পড়ায় না, কিন্তু আমি দেখলাম কিছু সমাজের এখনো সেই সমাজের চক্করেই মানুষ চলছে। আর যারা যারা এখন এখন বলেন জানো না, নিজেদেরকে অনেক তুলে নিয়েছি আমি অনেক একটা- গুলিয়ে আর কাঞ্চন তো অনেক বরাবরই গুলিয়ে মুখ চোরা। তো আমি দেখেছি বিয়ের পরও দেখেছি অনেক সময় গিয়ে বলেছে, কাঞ্চন হয়তো বলেছে আমার বইয়ের হাতে মাংস খেয়ে দেখবি, কাঞ্চন না মেনশন করো কত নাম্বার বইয়ের হাতে খাবো। এটা আমি বসে কিন্তু তার সামনেই বলা হচ্ছে। এবার আমি একটা পয়েন্টে দেখলাম, হ্যাঁ একজন মহিলা অভিনেত্রী, তো আমি একজনকে আমি দেখলাম, আমি উত্তর দিইনি, তখন উত্তর দিতে না আমি দিইনি উত্তরটা, কারণ আমি না খুব অবাক হলাম প্রথম কথা, তার থেকে তো এটা এক্সপেক্টেড নয়। তারপর আমি দেখলাম সত্যি তার শিক্ষাটা তলানিতে থেকেছে, কারণ তিনি এতই ফ্রাস্ট্রেটেড, সো উনি নিজেও ভালো নেই বলেই এই প্রশ্নটা। আমি তো কাউকে এটা করতে পারি আর আমি না। না এদেরকে দেখি তো 30টা বছর তো হয়ে গেল, হ্যাঁ সেটাই বললাম। অনেককে প্রথম থেকে দেখছি। আমি যখন এসেছি যে সময় থেকে, আমার সেটা আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই না, কিন্তু দেখে না তাদেরকে দেখে আমার একটা কবিতার লাইন মনে মনে হাসি, আর মনে মনে ভাবি তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। হ্যাঁ মানে ওই আর কি, মানে ওই ধরো তোমার 3টে দোকান আছে, তুমি কেস খেলে, আর কারো ধরো 30টা হকারের দোকান আছে, 30 রকমের হ্যাঁ আমি তো সব দেখলাম, আমি সাধু। কাঞ্চনকে বললাম যে বিরাট তোমার সাথে ব্যাপার আমার তারা। প্রেম তারা সাংঘাতিক, মানে ভাবতে পারবে না, মানে তারা মানে শুদ্ধিকরণ এবং সতী কমিটির এক একজন প্রেসিডেন্ট। আমি সেটা বললাম, আমি বললাম কাঞ্চনকে আমি এটা বলেছিলাম। আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, সবাইকে বলছি, আমি কাউকে কিছু কিছু আছেন যারা আমি তো বলছি ভাই, আমি তারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, নিজের মতো থাকুন, ভাই আমায় ছেড়ে দিন। কাঞ্চন প্রেম আমি কি করছে, করেছি বাবা, আমার পেছনে কেন? এইটা লোকের মানতে একটু অসুবিধা হলো, সেটা কাঞ্চনের বিগত সম্পর্কের ক্ষেত্রেও বলবো। কাঞ্চন মাল পুষেছে, দ্যাট ইজ ফাইন। হ্যাঁ এটা খারাপ লাগে তো, আমরা এটা শুনেছি রোজ। কাঞ্চন মাল পুষেছে, দ্যাট ইজ ফাইন, মালটা খুব ভালো। মালটাকে এ হাতের মাল ওদিকে যেতে পারে কি? ও যাচ্ছে না, এ তো পুরো চেন বাঁধা কুকুর, এরকমও শুনেছি। তাহলে এই দেখো আরেকটা জিনিসও আমাদের ছোটবেলা থেকে ভালো মানুষ যাতে সেখানে বলা হয়েছিল না, যে যাই হোক ভালো মানুষ হও। এখন দেখছি ভালো মানুষ হওয়া মানে ঠকে যাওয়া। মানুষের সঙ্গে তুমি সহজ সরল ভাবে সবার সঙ্গে যদি তুমি হাসি মুখে কথা বলতে যাও, টেক ইট টু বি গ্রান্টেড। আমি দেখেছি যতদূর ওরাও গালাগাল করছে বা ধরো ইয়ার্কি মাছে ঠাট্টা করছে, আমি না ছাড়ছে নিয়ে নি। এবার ওরা ভাবে বুঝি আমি বুঝি কিছু জানি না, বলতে পারি না। আমি না এমন একটা জায়গায় জন্মেছি এবং বড় হয়েছি, আর যারা ধরুন এসছেন এখানে, আমি বললে তাদের আমি মানে সেই রকম যে রচনাবলী যদি বেরোয়, আমার কিন্তু তার 45তম খণ্ড আছে, আমি বলতে পারি, কিন্তু না তাদের প্রতি এখন আমার দয়া। আর আমিও খুব অদ্ভুত, শোভন দিদি খুব সিরিয়াস দিকে যাচ্ছে। আমি দেখলাম আমাকে বিয়ে করার পর কাঞ্চনের এত ডিমান্ড বাড়লো, ইভেন কাঞ্চনের নিয়ন প্যান্টে লোকের মুখে চোখ যাবে, ডিরেক্ট প্যান্টে যাচ্ছে, লোক ভাবছে বাবা তুই পেয়ে গেলি, কিন্তু এত তো আমার ডিমান্ড ছিল জানতাম না, তাহলে লিস্ট পাঠাতে পারতো, বিয়ের আগে একবার বলতাম। একটা বিষয় বলো, আমার যেটা খুব মনে হয়, এই যে যেটাও বলছিল, খুব দামি কথা বললো, যে আমরা হানিমুনে গেছি, আমাদের এত অজস্র ভিউ, এত লোকে তো আগেও গেছে, কাঞ্চনকে আগে জিজ্ঞেস করেছে, মানে এই ভিউটা নিয়ে কি মনে হয়? মানে শ্রীময়ী খুব মানে খুব ঘরোয়া হয়েও খুব রিল পোস্ট করে, মেয়ের সঙ্গে ইন্টারাকশন দেখি, তোমারও দেখি, কাজ যদি কখনো কমে যায়, এই এই যে মানে অদ্ভুত একটা জুটির যে জনপ্রিয়তা, এটা কিন্তু সিনেমা থেকে আসেনি, না। এটা আজকের দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড থেকে এসছে। না আমি একটা জিনিস প্রথমেই বলি, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই রিলসে জনপ্রিয় হয়ে থাকা, এই জায়গাটাকে কাঞ্চন তুমি কিভাবে দেখো? আমি একটা প্রথম কথা বলি, আমি রিলসের যুগের নই, হ্যাঁ সেই জন্য তোমার- আমি একদম এটার মধ্যেই নেই। কিন্তু হয়ে গেছে। নাম্বার 1, নাম্বার 2, আমি পোস্ট করতে জানি না। তাই? আমি স্যার আমি কি করে পোস্ট করে আমি জানি না। পোস্ট আমি দেখতে চান? পোস্ট দেখতে জানি, পোস্ট কি করে ওই সব করে ও যে সব ভিডিও করে পোস্ট আমি জানি না। দ্বিতীয় কথা, তৃতীয় কথা হলো এইগুলোর থেকে না আমি শত যোজন বাইরে, মানে আমি বুঝতে পারি না। আমি যেমন এই যে মার্কা দিয়ে একদিন দেখলাম কারা করে, তারপর দেখলাম যে এখানে যারা বলছে আর যে কথা যে ভাষা চলছে সেটা যদি আমি নিই, তাহলে আমার রোজ অ্যাড্রিনালিন হ্রাস হবে, একদিন হার্ট অ্যাটাক হবে, মরে যাবো, তাতে ওদের কিচ্ছু যায় আসবে না। আর হয়েছে কি, আমি দেখলাম এটা আগেও হতো, মানে ধরো কথার কথা বলছি, যেন এটা বারান্দা টু বারান্দা হতো আগে, বিকেলবেলা যেসব আমরা থাকতাম, শুনেছো ওই যে শুনলাম এই দেব বলে সেটা দিব, এই শুনলাম নাকি এই করছে, ওমা তুমি জানো না, এবার ও বললো তুমি জানো কি, আর তখন তো প্রশ্ন টিচার এই হতো, এই এরকম ঘুরতো, এটা আলোচনা হতো।
কিন্তু ডিরেক্টলি এদের কাঁধে হাত দেওয়া, হয়তো পাড়ায় এরকম একবার দেখলো হ্যাঁ, গায়ের উপর পড়ে গিয়ে তো সেলফি তুলে ফেলতে সেলফি, গায়ের উপর সেলফি না, আমি ইজি অ্যাক্সেস হয়ে গেছে। আমি এখন প্রসেনজিৎ চ্যাটার্জির পেজে ঢুকে গিয়ে তাকে একটা কাঁচা গালাগাল তার করে দিয়ে চলে আসবো। এই অ্যাক্সেসটা পাওয়াতে যত রাজ্যের ফ্রাস্ট্রেশন সেটা বের করতে শুরু করেছে। এইবার কি হয়েছে, আমি দেখলাম এটা যদি ওই অ্যাডার মতো জীবনের ওটা পড়া যেন গায়ে না লাগে। আমি যখন একটা অনেক পরে এটা বললো শ্রবণদিদি, এখনো রেগে যায়, রিয়াক্ট করে। করে না? আমি একটা জিনিস বলেছি, দেখো আমরা হচ্ছি রিয়েল লাইফ থার্ড টাইম জুটি, তুমি হ্যাট্রিক করেছো পশ্চিমবঙ্গ সরকারের মতো। সো আমার মনে হয় কিছু ইউনিক করো। উত্তম সুচিত্রা জুটি একবারই এসছিলেন, তার প্যারালাল কেউ নেই, আনপ্যারালাল। তো শ্রীময়ী কাঞ্চন জুটি যেন একেবারে এই সোশ্যাল মিডিয়ার অক্ষরে অক্ষরে থেকে যায়। লোক তো দেখছে, মিলিয়ন ভিউ করছে, খালি গায়ে কাঞ্চন একটা পান্তা মাখছে, তার জন্য যদি লোক ঝাঁপিয়ে পড়ে। আমি তো শাহরুখের খালিগা দেখার জন্য ঝাঁপিয়ে পড়ি, সো আমি জিতের খালিগা দেখার জন্য ঝাঁপিয়ে পড়বো, কি ভালো লাগলো জোশে, এটা বলতে পারি। তো কাঞ্চনের যদি ওই হাফ প্যান্ট দেখে লোক আবেগপ্রবণ, আপ্লুত, চিৎকার করছে, গালাগালি প্রশংসা দিচ্ছে, করছে না অপমান করছে, একটু পরিষ্কার ভালো কথা বলছি, অনেকক্ষণ ধরে বলছি। ভালো কথা বলছি। সো তুমি অ্যাকসেপ্ট করে নাও, যদি তোমার এই চেহারাটা মানুষ মেনে নিয়েছে, নেটিজেনরা খাচ্ছে, এবং তারপর মডেল নেট পাচ্ছে, আমাদেরকেই বেচে ওর নেটের খরচাটা বেরিয়ে যাচ্ছে, ওদের পয়সা কামায়। উই আর হ্যাপি। আমি ভীষণ হ্যাপি। মানে আমাকে ওই যে তোমায় বললাম না যে আমফান ফণি একটা সময় চলে এসেছে, আইলা গায়ে লাগে না। আর কিচ্ছু না, আমাকে কেউ টলাতে পারবে না, বিকজ আমি জানি আমার পয়েন্টে আমি কারেক্ট। আমি যদি কোনো অন্যায় করি, কারোর ক্ষতি করি, কাউকে খারাপ মন্তব্য করছি, বা আমার ভিডিও অপপ্রচার হচ্ছে, তাহলে আমি সেটাকে রেকটিফাই করব। কিন্তু আমি যদি দিনের কিন্তু শেষে তুমি ভিডিও বানানো খুব এনজয় করো, আমি দেখেছি। খুব আমি সেটা তো লোকেরা তুমি এত ভিডিও বানানো করো। হ্যাঁ, কেন আমি বাচ্চাকে দিয়ে ভিডিও দেব? বেশ আমার করেছি ইচ্ছে, তাই, আমার বেশ বাচ্চা, করেছি। আমি কখন ভিডিও দেব কি দেব না আপনি দেখবেন না, হ্যাঁ, সেটাই তো ইগনোর কথা। করো। বেশ করেছি। আর বিষয়টা হচ্ছে আমি কোনোদিনও আমার সোশ্যাল মিডিয়া আর থেকে ওর সাদা সরল ব্যাপারটা, ও এখানে যেভাবে কথা বলছে, ও বাড়িতেও সেভাবে কথা বলে, Exactly. ভিডিওতেও সেভাবে সব কথা বলে। জায়গায় বেশ ও তো করেছি। কিছু রাফা ডাঙার ব্যাপার হ্যাঁ, চাপটা আর নেই। আমি এটাই চাই যে আমাকে যেমন কোনোদিন, আমি কাঞ্চনকেও যে বলেছি, কাকু কাকিমা, যে দাদা দিদিরা, বা দাদা বৌদিরা, যে ভাই বোনেরা এই কথাগুলো বলছেন, তাদের হাতে ক্যামেরা আছে, তারা ভিডিও করুন, বি ক্রিয়েটিভ, ইন অল সেন্স ক্রিয়েটিভ। আমার কাছে বক্তব্য, শ্রবণদিদি, প্রত্যেকটা বাড়িতে চার দেওয়ালের মধ্যে থাকতে গেলে তোমার সাথেও তোমার মেয়ের ঝামেলা হয়, হ্যাঁ। তোমার সাথেও তোমার না হলে পরিবারের বরঞ্চ মানে অস্বাভাবিক, লাগে। পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হবে। আমার বাড়িতে থাকলেও প্রত্যেক দিন কারো 365 দিন তো হাসি হাহা করবো, এটা হতে পারে না। আর বসন্তের প্রজাপতিও হ্যাঁ, তো প্রত্যেক কারোর বাড়িতে কোনোদিন দুঃখ থাকতে পারে, কোনো আত্মীয় বিয়োগ থাকতে পারে, সব হতে, কোনোদিন কারোর হতে পারে দুজনের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমি সেইগুলোকে নিয়ে আমি ভিডিও করি না। তার কারণ হচ্ছে বাড়িটা বাড়ি, আমি আমার হ্যাপি মোমেন্টসগুলো তুলে ধরছি। আমার মনে হয়েছিল, আমি প্রেগনেন্সিতেও কাঞ্চনকে বলেছিলাম ভিডিও দেবো, তো ওর বাড়ির লোকরা বললো, shoot হয়েছিল ওটা, হ্যাঁ, ওর বাড়ির লোক বললো যে এগুলো ভিডিও দেবে না, বিকজ এগুলো আমাদের, আমি জানি না তুমি হতে পারো, আমার বাড়িতে এইসব নিয়মগুলো নেই। সো কাঞ্চন, শুনলে? আমি শুনে নিয়েছি যে স্বাভাবিক, আমি একটা মা হচ্ছে, এটাকে সবসময় প্রেজেন্ট করার তো কোনো দরকার নেই, তো সেটা শুনেছি। তো আমার মেয়ে আমার কখনো ঝাঁট দিচ্ছে, কথা আদো আদো কথা বলছে, বা কাঞ্চন রান্না করে, দুজনের মিশিয়ে তৈরি যে মুখটা দেখলেই বোঝা যায়। সো কাঞ্চন রান্না করছে, সে আমি এইগুলো শেয়ার করছি। কাঞ্চন কিরকম মেয়ের বাবা, ছেলের বাবা তো জানি, মানে বুঝতে পেরেছি। কাঞ্চন ইটসেলফ বাবা হিসেবেই ভালো মানুষ। আমি ছেলের বাবা হিসেবেও ভালো, মেয়ের বাবা হিসেবেও ভালো। কাঞ্চন স্টিল, আমি এখনো বলছি, কাঞ্চনের ছেলের প্রতি কাঞ্চনের যা ভালোবাসা, ভালো লাগা, যেহেতু প্রথম সন্তান, ওটা সব সময় থাকে। আমার মা বাবার ক্ষেত্রেও আমার সাথে মায়ের মাঝে মধ্যে ঝগড়া হয় যে মা সব সময় তুমি বড়জনকে এত প্রায়োরিটি দাও, আমি কে? ব্যাপারটা আলাদা। সো কাঞ্চনের কাছে ওর না, সম্পর্কটাও এখন, সবটাই সমান আমার আর মনে হয়। সেদিনে ওর মেমোরিতে ওর ছেলের একটা আগের ছবি এসেছিল, তো সেটা পুরো এক মুখ আমার মেয়ের মতো দেখতে, মানে যেহেতু ও অনেকটা ছোটবেলায় ওরকমই ছিল, তো কাঞ্চন আমাকে এসে দেখালো। সো সন্তানের ভালোবাসা কোনোদিন একমাত্র যে কোনো পিশাচ ছাড়া সে ভুলে যেতে পারে, তো যতই মুখে বড় বড় কথা বলুক। আর কাঞ্চন মেয়ের প্রতিও ডে 1 থেকে, আমার প্রেগনেন্সি থেকে শুরু করে, প্রেগনেন্সি জার্নিটা তো যত্ন করে কিন্তু। হ্যাঁ, এবং হওয়ার পর আমি বুঝতে পারছি না সিজারে ওকে এখনো মেয়ের, সেদিন একজন দিদি খাওয়াতে গিয়ে মেয়ের শ্বাসনালীতে খাবার আটকে গেছে, কাঞ্চন দেখি বাড়িতে
তুমুল চিৎকার করছে, এবার আমি বুঝতে পারছি না, কারণ গলাটা তো আমার পাওয়া যায় না ওই একসঙ্গে না ঠুসে দিয়েছে, দিয়ে নাক যখন দিয়ে আটকে বমি। গেছে তখন আটকে গেছে। নাক আর ও দিয়ে মুখটা চেপে দিয়েছে, যেহেতু বমি করছে, এবার কাঞ্চনের সাথে দেখেছে, দেখেছে এক বাটি জল দিয়ে বাটির জলটা নিয়ে মুখ খাইয়ে দিল, আর আরো দম আটকে গেছে ওর। সো কাঞ্চন বিভৎস হচ্ছে যে আপনি এত সিনিয়র একটা বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা না শ্বাসনালীতে আটকে। কি দোষটা, সে কথা বলতে পারে না তাই, সো হ্যাঁ, সে চিৎকার করে ডাকতে পারে না কাউকে। কাঞ্চন বাবা সে হিসেবে আদো খুব আদো। পজিটিভ, এটা আমি হবে, দেখেছি। হ্যাঁ, মেয়ে এবং আর আগের বাবার একটা সম্পর্ক এখন তো আমি কাঞ্চনকে বর হিসেবে দেখছি, মেয়ের বাবা হিসেবে, আমার মেয়ের বাবা হিসেবে দেখছি। আগে যখন বন্ধু কাঞ্চন ছিল তখনও আমি বাবা হিসেবে দেখেছি। কাঞ্চন একই রকম, এখন এক ছাদের তলায় থেকে আমি দেখছি মেয়ের ইনজেকশন হলে ডেট মাথায় রাখা, মেয়ের ব্যথা লাগছে আমি ইনজেকশন দেখবো না, এগুলো করা। মেয়ের দুধ পাওয়া যাচ্ছিল না, আউট অফ স্টক, ডক্টরকে ফোন করে সেই ব্র্যান্ডের লোক এসে দিয়ে গেছে। সো হি ইজ ভেরি কেয়ারিং, ভেরি মাচ কেয়ারিং। এই যে সম্পর্কটা, এই যে ভালোবাসা, এবং ভালোবাসার মরশুম আসছে তো, আমার যেটা মনে হয় মানে কাঞ্চনেরও তৃতীয় বিয়ে মানুষের কেন হয়, কারণ মানুষ তো একটা মনের মতো মানুষকে খোঁজে। তো এই যে একটা স্থিতি হয়েছে ওর, একটা সংসারকে ঘিরে ভালোবাসা, একটা সন্তান, এবং তুমি যেভাবে বলছো, আমি যেভাবে বলেছি যে কাঞ্চন বাড়িটাও দেখতে, হ্যাঁ হ্যাঁ, এই ভালোবাসাটা অক্ষয় হোক তো অবশ্যই। Thank you. অক্ষয় আছে কিরূপ করে, কারণ আমাদের অনেক কিছু তো শুনতে হয়, একই প্রফেশনের লোক, হ্যাঁ হয়তো মনে হয় আচ্ছা একই প্রফেশনের বাবা, ওদের মধ্যে তাহলে কিছু একটা হবে, এটা কথা বলেই বোঝা যাচ্ছে, এটার প্রশ্নই রাখবো না আমি যে কিরকম আন্ডারস্ট্যান্ডিং আছে এই সম্পর্কটা এত সুন্দর। তুমি একটা জিনিস জানবে শ্রবন্তী, দেখবে তোমার বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা ভালোবাসা মানে জানি ভালোবাসা, ভালো বাড়িটাও হতে হবে। যদি রাত্রেবেলা ঘরে ঢুকে প্রত্যেক দিন ভালো থাকছি না, ঘুম হচ্ছে না, প্রচণ্ড যন্ত্রণায় আছি, তাহলে সকাল থেকে রাত অবধি যে যে কাজের কমিটমেন্টসগুলো আছে সেগুলো সবটা ঘেটে যায়। আমি এটা দেখেছি, আমি ফিল করি। যেমন তোমার যদি ভিতর থেকে শরীর খারাপ থাকে, তোমার সবটাই ঘেটে যাবে। তুমি মেকআপ করলেও তোমার মনে হয় মেকআপটা ডাল। সো আমার ক্ষেত্রে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, যখন কাঞ্চনকে বিয়ে করব, আমি ঠিক করলাম যে বিয়ে আমরা এবার করব, তখন দেখলাম যার দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার বিয়ে হয়, মানে একের অধিক বিয়ে হয়, তাকে ভিকটিম বানিয়ে দেওয়া খুব সোজা। আমাদের সোসাইটি, আমরা যতই বলি যে আমরা ভীষণ পুরুষতান্ত্রিক সমাজ, অফকোর্স এটা পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু এখন আমি সোশ্যাল মিডিয়ার যুগে কে পুরুষ কে মহিলা বোঝা যাচ্ছে না তো। এবং তারা কি করে ফাট করে তোমাকে অ্যালিগেট করে দেয় যে ওর বিয়েটা টেকাতে পারছে না। সেটা কাঞ্চনের ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে অনেক অভিনেত্রীদের গায়েও আঙুলটা তোলে। কিন্তু আমি যেহেতু কাঞ্চনের সাথে এইটা নিয়ে আমার 14 বছর বন্ধু হিসেবে, প্রেমিকা হিসেবে, বউ হিসেবে থাকা, 14 ফেব্রুয়ারি 14 বছর, বিশাল 14 বছর আমাদের আলাপ শুধু। সো আমি কাঞ্চনের জীবনের চ্যাপ্টারগুলো এরমভাবে পড়েছি। সো আমার কাছে কাঞ্চন মল্লিক সম্পর্কে নতুন করে আর জানার কিছু নেই। সো আমি দেখেছি যে একটা লোক কি দিয়ে গেছে, একটা লোক কত কিছুর শিকার হয়েছে, যার ফলে কাঞ্চনের একটা বাড়ির প্রতি ফোবিয়া চলে এসেছিল। সংসার যে হয়, ওর মা বাবাকে যা দেখেছিল, তারপর মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, তারপর মা বাবা মারা যাবার পরের ফেজটা বলছি, কাঞ্চন বলেছিল আমার সংসার বলে কিছু নেই, আমি একা মানুষ আছি, আমার একটা সন্তান আছে, আমার একটা কমিটমেন্টস আছে। কিন্তু শুধু কমিটমেন্টের জোরে তো ভালো থাকা যায় না। কাগজে কলমে লিখে বিয়ে করে নিলাম, কিন্তু অনেকে দেখবে আছে যারা সারা জীবন বিয়েই করেনি, কিন্তু দে আর হ্যাপি। সো আমি কাঞ্চনকে দেখেছিলাম, আমি কাঞ্চনকে সেই জায়গা থেকে এনেছি যে আমরা একসাথে সংসার করব। আমার চিরকালেরই ইচ্ছে ছিল যে আমি মা হব, সংসার করব। যেদিন ওকে আমি বিয়ে করেছিলাম আমি বলেছিলাম কাঞ্চন ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, কারণ আমার মনে হয় যে আমরা অনেক দিন একা কাটিয়েছি। সো আমরা এবং আমাদের মধ্যে সবটাই আমরা আলোচনা করে করি। এরম নয় যে কাঞ্চন একাই সংসার চালাবে, কাঞ্চন একাই কাজের দিদির পেমেন্ট দেবে, কাঞ্চন একাই বাজার করবে। এরম অনেক দিন গেছে যে আমার মনে হচ্ছে শুটিং থেকে ফেরার পথে আমি বাজার করে এসেছি। ইকুয়ালি আমরা বাঁচি তো, হ্যাঁ। তো এবং আমি এটাও কাঞ্চনকে বলেছি, এবং ধরো আমি 17 ঘন্টা কাজ করি, 14 ঘন্টা কাজ, যাতায়াত নিয়ে 17 ঘন্টা। সো যদি ওর থেকে সেই সাপোর্টটাই না পেতাম, ছোট বাচ্চাকে রেখে, যদি সেই পুরোনো দিনের হয় না যে টক্সিক একটা মস্তিষ্ক প্রবণ একটা লোক এলো আমার জীবনে, খুব দেখে শুনে বিয়ে করলাম, কম বয়সেরা, ম্যাচো টাইপের দেখতে, স্পাইক করা চুল, এসে বললো তুমি বাড়িতেই বসে থাকো, যাবে না। বাচ্চাকে ফেলে তুমি যাচ্ছ, ওর পরিবারের লোকও কেউ বলে না। আর সেকেন্ডে কাঞ্চন সেদিন বাচ্চাকে পুরো সময় দেয়। এবং আরেকটা জিনিস আমি দেখেছি, স্বামী হিসেবে বলছি, যে তুমি ধরো বিভিন্ন রকম পোশাক পরো, খুব সুন্দর মানায়,
অনেক স্বামী সেটাও করতে দেয় না। না, কাঞ্চন তো আমাকে একদম হট প্যান্ট দিয়ে দেখা শুরু করেছিল, এখন একটু বেড়ে গেছি তো 28 থেকে 34 হয়ে গেছে, তো কাঞ্চন আমাকে সবসময় মোটিভেট করে ফেলছি মই। তাই একদম 100%, মানে ভালোবাসা যে এত সুন্দর করে হয়, আমি যখন ভালোবাসতে শিখলাম তখন আমার বয়স অনেক কম, তখন ভালোবাসার মানে আমার কাছে একটা রোজ দেওয়া মানেও ভালোবাসা, কিন্তু কাঞ্চন শিখিয়েছে শুধু কেক কাটা, রোজ দেওয়া, গ্রিটিং কার্ড ছাড়াও একটা চিঠি লেখেও ভালোবাসা যায়। ও গত বছর কাঞ্চন তো ওরকমই। ও অ্যানিভার্সারিতে নিজের হাতে একটা আগের বারে চিঠি লিখেছিল, আমি ওকে একটা দিয়েছিলাম, ও আমাকে একটা দিয়েছিল, আমরা এইভাবে ভালো আছি। ঠিক আছে, চলে যায়। আমার মা বলতেন বিলোলে বাড়ে, ওই জন্য আমার মনে হয় যে চকচক করছে, ব্লাশ করছে। শ্রীময়ীকে বিরোচ্ছে তো। হ্যাঁ, আর আমার শেষ গো, বাকি আর নেই। আর ফ্যান ক্লাব বলছে বিরোলে বাড়ে। যদিও একাধ যদি মাঝের মধ্যে ইচ্ছে প্রকাশ করে কিন্তু কি ফেলে, মহিলাদের ক্রেজ, এখন ওর ইচ্ছে চলে গেছে। মহিলারা কি ছবি তুলছে এখন মহিলাদের ইচ্ছে হ্যাঁ, বেশি। তাই তো বলছি। আমি দেখি কাঞ্চন যেখানে যাচ্ছে সেখানেই মহিলারা এমন টেরিয়ে বেঁকিয়ে দেখতে শুরু করছে, দেখেছি এটা। সেটা তোমার কোনো শপিং মল থেকে শুরু করে এমন চোখাচোখি করছে, এমন সে জিভ উল্টে ফেলছে। বললাম কাঞ্চন কি হলো? সিসিএফসির মাঠে আবার ডাক্তারবাবু ছিলাম, ডাক্তারবাবু দেখুন, ডাক্তারবাবু আমি দেখছি যে হাই ডিমান্ড। হ্যাঁ, আমি বিয়ে করে তো ভুল হলো। না না, একদম বিয়ে করে ডিমান্ডটা বেড়েছে। ঠান্ডাটা কমে ওই জন্যই ভাবছি আর দরকার নেই, আর ডিমান্ডে থেকো না, এবার নেমে এসো। ঠান্ডা কমে গেছে হঠাৎ করে। মেয়ের কাছেও বাবার ডিমান্ড, সে তো হবে। বাবা আয় 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 বাবা। আর আমাকে বলে চুপ। ও বাবা, না না, তোমাকেও যথেষ্ট, বাবা ওকে যা করে বাবা। সারাক্ষণ মার বাবার কোনো তুলনা হয় না, ওটা কম্প্যারিজনে আসবেই না না না, সত্যি হয় না, আমার তো মনে হয়। কিন্তু কাঞ্চন, সামনে ইলেকশন আসছে, তোমার বিধায়ক হিসেবে কি কাজ? দেখো, বিধায়ক হিসেবে তো আমার টেনিওর শেষ, মানে আমার তো 21 থেকে হ্যাঁ। 26 টেনিওর শেষ। তবে আমি জানি না দল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ করব। তুমি আবার দাঁড়াবে তো? আমি কে বলার? সেখানে দল রয়েছে, একটা অত বড় দলীয় সিদ্ধান্ত রয়েছে, এরকম নয় তৃণমূল কংগ্রেস এরকম নয় যে আমি গেলাম আর আমি দাঁড়াবো বললে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ওনারাই যা ঠিক করবেন, দলের নেতৃত্ব যা ঠিক করবেন তাই হবে। কিন্তু তুমি আজ পাওনি কোন? না, সত্যি কথা, আমরা কোনো আঁচ টাঁচ কিচ্ছু পাইনি। আমার কাছে মনে হয় আমি, দেখো, আমি এর সঙ্গে তো ছিলাম, মানে মানে আমি তো এই যে রাজনৈতিক, এইটাও একটা থাকে, নিন্দুকেরা বলে যে তুমি যাও না, তোমাকে দেখা যাচ্ছে না বিধানসভা। দেখো আমি একটা কথা বলি, হ্যাঁ, এইটা আমি না এটা আমি কিছুই নয়, জানো তো কি হয় জানো, আমি প্রত্যেকটা শনিবার যাই, এখানে অফিস আছে, আমি 3টে জায়গায় ভাগ করে বসি, প্রত্যেকটা কাজেই যাচ্ছি। ভুল করেছো গো, Sorry. এমএলএ ল্যাডের টাকায় দূরবীক্ষণ যন্ত্র কিনে দিতে পারোনি সবার হাতে একটা করে? এই দেখতে হতো দূর থেকে, আমি- দক্ষিণেশ্বরের এরপর থেকে দেখছে। যাচ্ছে না। না, আমি একটা কথা বলি, ধরো আমি তোমার এখানে এলাম, তুই বললে উনি কোনো পডকাস্ট তো আসেন, দেখতেই পাই না, তাহলে তোমার চোখের প্রবলেম, আমার নয়। কেউ যদি স্বেচ্ছা অন্ধ হন, তাকে আমি আর দৃষ্টিশক্তি আমি ফেরাতে পারবো না। আমি তো মিস্টার ইন্ডিয়ার ঘুড়ি পড়েও যাই না যে হঠাৎ ভ্যানিস হয়ে যাচ্ছি, আমি যাই, এবার তারা যাবে, আমি কি বলবো বলো? আমার মনে হয় আমি কেন, সবাই তো মানে যাকে তাকে যাতা বলছেন, যখন আমি কে, আমাকে তো সবাই বললেই। আর আরেকটা প্রশ্ন করি, আমরা যেমন এই ট্রোলিংও দেখিনি, আমরা এত বছর ধরে কাজ করছি উল্টো দিক থেকে ইন্ডাস্ট্রি, আমরা কাদা ছোড়াছুড়ি সিনেমা হলে কোন সিনেমা আসবে, কোন সিনেমা এলো, কে কত হল পেলো, কে পেলো না, এই নিয়ে ভয়ঙ্কর মারাত্মক এরকম কাদা ছোড়াছুড়িও দেখিনি। এটা কি বাঙালি দর্শককেও ক্ষতি করছে? দেখো আমি একটা কথা বলি, প্রথমত এটা শুরুটা যদি তুমি বলো, এক সময় আমারও ধরো পুজোয় 6টা ছবি রিলিজ করলে, আমার ধরো আমি সেখানে ধরো 4টে ছবিতে ছিলাম, এরকম হয়েছে, 5টা ছবিতে ছিলাম, এরকম হয়েছে। বাচ্চান এর যে বছর ছিল বা অভিমান যেরকম ছিল, আমি সেরকম ছিলাম। সেই সময় প্রডিউসার কম্পিটিশান হতো, পোস্টার ছেঁড়াছুড়িও হতো, কিন্তু পার্সোনাল লেভেলে গিয়ে এটাই বলছি। এইটা হতো না, এটা হতো না, এটা ঠিক নয়। আমার কথা হলো কি, আমি এসিবির আমরা হলাম ঠিকে মজদুর, ঠিকে বাসন মাজি। আজকে ও আমায় ডাকলো, আমি ওর ঘরে কাজ করবো, আমি অভিনেতা, আমি শিল্পী, আমায় যে ডাকবে আমি তার কাছে কাজ করবো, তুমি ডাকলে তোমার কাছেও কাজ করবো। হ্যাঁ, তুমি যদি বলো না তুমি শুধু আমার কাজ করবে, তাহলে আমায় সে অর্থ দাও, হ্যাঁ, সেই আমার সঙ্গে কন্ট্রাক্টে এসো যে ভাই তুমি ওগুলো করছো না, শুধু আমারটাই করবে, আমারটাই দেবো, তাহলে সেটাও আমি পাচ্ছি না। কারণ শিল্পীদের ক্ষেত্রে গিয়ে বাজেটটা খুব কমে যায়, খুব বাজেট কমে যায়, তো এটা আমাদের দুর্ভাগ্য বা আমার দুর্ভাগ্য। তখন আরে খুব বাজেটটা কম জানিস, মানে কিন্তু বাজেটটা কিন্তু অন্যান্য জায়গায় সব সমান থাকে। মানে আমি বলছি যারা গিল্ড, ফেডারেশন ইত্যাদি প্রভৃতি, টেকনিশিয়ানস, এভরিওয়ান, তাদের সঙ্গে কিন্তু নেগোশিয়েট করা যায় না।
একমাত্র আর্টিস্টের সঙ্গে নেগোশিয়েট করে। এটা সত্যি কথা, শক্ত কথা, কিন্তু সত্যি কথা। তো আমি আরও অনিশ্চয়তায় ভুগি, কেননা আমাদের একটা ছবিতে পার্ট পেলাম মানে পরের ছবিতে পার্ট পাবো এর কোনো মানে নেই। আমি টেকনিশিয়ান নই যে আমি একটা মেগা সিরিয়াল চলছে বা আমি একটার পর আরেকটা কাজ পাই, এরকম নাই আমার। তো আমাকে কাজ করতে হয়। আমি কাজ করছি মানে একটা হাউসে করলাম বলে অন্য হাউস আমাকেও বয়কট করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি শুধু প্রডিউসার তাই দেখছো হয়েছে, কেন, বয়কট করতে পারে। তার অনুসারে কি করে চলবো, কি করে আমি বলছি। আর পার্সোনাল লেভেল আমি যাবো কেন? বুম্বাদা ঠিক কথা বলেছেন, আজকে এই এত কিছু হচ্ছে, ছবিটা রিলিজ করে এক সপ্তাহ যেতে দেখবি সবাই একসঙ্গে বসে গল্প করছে, আড্ডা মারছে। তাই তো হয়। এবং সব থেকে বড় কথা, আজকে আমার মনে হয় না জিনিসটাকে ভীষণ পার্সোনাল করে নেওয়াটা ঠিক। এটা উচিত হবে না, এটা হবে না। মানে কি হবে এতে না, আখেরে তো আমরা এইটুকু হ্যাঁ, আর নতুনদের তো আসতেই পারছে না, নতুনরা ভয়ে। না, এইটুকু তো এইটুকু জায়গাটাতেও যদি আসতে লোকেরা ভয় পায়। আমাদের মার্কেট তো একটা রিজিওনাল মার্কেট, এটা ভাবতে হবে। এখন কেউ বলুক বা না বলুক, স্যাটেলাইট রাইটের অবস্থা খুব কমে গেছে, খুব বাজে। সেই টাকা অর্থ নেই, তাহলে লগ্নিকারীরা টাকাটা তুলবেন কোত্থেকে? আর তার মধ্যেও যদি এইটুকুর মধ্যেও যদি মানে আমি ভীম, তুমি ভীষ্ম, আমি লক্ষণ, তুমি মেঘনাদ, এই বলে যদি মারামারি হয়, এটা একদম কাঙ্ক্ষিত না। তাহলে কি আমরা নিজের গাছের ডালটা নিজেরা কাটছি না? একটু ভেবে দেখতে হবে তো। আজকে যদি সত্যি, আজকে আমরা তো মেগা করি না, শোকের বলে তুই মেগা করিস না, তুই ফিমারে না রে ভাই, বুকে পাথর চাপা রেখে করতে হয় তো। এক সময় কার ইচ্ছে করে না বলতো মাস মাইনের মতো টাকা পাবো? আমারটা তো গুডু উইলে চলে না রে ভাই। না, আমার দাদাকে আমি টিভিতে দেখতে পাই, দাদা সবজি কিনতে টাকা লাগবে না বলছে না, মাছরা বলছে না দাদা। আমাদের 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা স্যালারি পাই না, বিকজ আমাদের দের ইজ নো স্যালারি। আমরা আজকে যাব, আমরা আজকে টাকা পাবো, কিন্তু ওদের হচ্ছে 1 থেকে 3 তারিখ ক্রস আমি করে আমার গেলে কেয়ার গিভার্সদের কথা বলছি, তাই তো দিতে হবে আমার। হোয়াটসঅ্যাপ চলে আসে, এতদিন দেরি করলে খুব তো মুশকিল। আমি মেগা করছি না, আমার শুধু ছবি করতে হচ্ছে। আমি তো ভাবি খালি যদি আজকে ওটিটি না আসতো কি হতো আমি জানি না। আস্তে আস্তে কিন্তু শ্রবণতীদি আরও ডিজিটাইজেশন হয়ে যাবে। মানে যেভাবে সমস্ত নামি দামি চ্যানেলরা যেভাবে এই সোশ্যাল মিডিয়াতে জোর দিয়েছে, একদিকে কিন্তু ভালো অ্যাডভান্টেজ না, ভীষণ, একদিক থেকে খারাপও। আবার একদিকে খারাপ। খারাপ দেখো, কিছু মানুষ করছে খারাপ। শোনো, বিনা পয়সায় তোমার রিল দেখা মিলিয়ন ভিউয়ার্স তোমার টিকিট কেটে হলে দেখতে আসবে না। না না না, আমি বলছি ইটস নট অ্যাবাউট রিলস। আমি বলছি ধরো একটা সাপোজ এই নিকট শাহ 2, না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে নিকট শাহ 2 রিলিজ করেছে। আমার দিদি থাকে সিঙ্গাপুরে আর আমার পিসি থাকে লন্ডনে। সে জীবনে, তার বয়স হয়তো 80-র কাছাকাছি, সে জীবনে হলে গিয়ে এখন তো সিনেমা দেখবে না, বিদেশে হয়তো বাংলা ছবি চলেও না, খুব রেয়ার যদি কোনো একটা কার্নিভেল বা ফেস্টিভ্যাল হলো তখন আলাদা। সো ও কিন্তু ওটিটিতে বসে ও নিকট শাহ 2 দেখে কিন্তু জানিয়ে দিয়েছে। তো আমি বলছি, যেটা ও বলছিল যে এত ছোট, আমি তো এসব বুঝি না এত জটিলতা, কিন্তু আমি আমার দিক থেকে বলেছি যে দর্শক হিসেবে যে একটা সিরিজ, বাংলা সিরিজের কথা বলছি, আমরা ন্যাশনালে তো সব দেখি, আমরা হিন্দি, বলিউড, হলিউড সব বাইরে চলে, কিন্তু সিরিজটা দেখো ইন্টারন্যাশনালি পৌঁছে যাচ্ছে, এটা তো অ্যাডভান্টেজ। আমাদের হিউজ দর্শক বাড়ছে, লোকের কাজ করার চাহিদা বাড়ছে, ওখান থেকে পয়সা আসছে, আরও ভালো ভালো কাজ হচ্ছে। এবার তুমি চলে গেলে কন্টেন্ট ক্রিয়েটার, রিলস, তারা আদপেও কন্টেন্ট ক্রিয়েটার নয়। না, এই যে মাংস খাওয়ানি, এটা কোনো মানে আছে? কোনো অর্থ অলিভাবে শ্রবণতীদি, আমার কাছে একটা জিনিস আছে, আমি দেখবে এইসব ব্যাপারে কোনো মন্তব্য করি না, বিকজ আমি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করব না, আমার যদি মনে হয় ফোন করে বলবো। বাট একটা জিনিস আমার আছে, আমি যেমন, এটা অন্য কোনো ধর্মের হয়ে কথা বলছি না, ধর্ম বিরোধীও কথা বলছি না। অনেকে আছে যে পাঁঠার মাংস খায় না, আমি মাটন খাই, আমি চিকেন খাই, আমি ফিশ খাই, আমি অন্য মাংস খাই না, আমি পছন্দ করি না। এবং আমার ক্ষেত্রে আমি জানিও না তার স্বাদ কিরকম হয়, একদম। আমি কোনোদিনও অভিজ্ঞতা করিনি, তো আমাকে যদি না করাও তাহলে আমি জানবো না। তো আমি যদি খেতে যাই, কিন্তু আমি এইটুকু বুঝি, ধরো কেউ যদি আমাকে বলে যে একটা রোস্টেড চিকেন সেদিন আমাকে দিয়েছে, তো আমার মনে হচ্ছে চিকেনটাতে গন্ধ বেরোচ্ছে, আমার ভালো লাগে না, আমি মনে হচ্ছে আগের কোয়ালিটি নেই, তো ওরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে। সো আমার যদি, আমি জানি না, আমি কোনো অভিজ্ঞতা করিনি, আমার যদি খেয়ে মনে হতো মুখে দিয়ে যে খারাপ লেগেছে, সো
খেতাম না, কিন্তু আমি প্রতিবাদও করতাম যে এটা ঠিক কেন না। দেওয়া হয়েছে? কারণ আমার হতে পারে, আমি বমি করে ফেলতে পারি, আমার অ্যালার্জি থাকতে পারে। বলে দেওয়াটা তো অন্যায়। তুমি করতে, আমার মেয়েকে যেমন ডিম দেওয়া বারণ, ওর ভয়ঙ্কর অ্যালার্জি। সো আমি যদি ওকে জোর করে খাইয়ে দিই, তার একটা মানে মারাও যেতে পারে। সো এটা কিন্তু অপরাধমূলক, কিন্তু বাকিটা যেটা হয়েছে সেটা নোংরামি। আমি একটা কথা বলছি, ছোট্ট করে কথা বলছি, অন্য আবার নেবেন, এটা দিয়ে আমার অন্য মানে হতে পারে। ধরো আমি নন ড্রিঙ্কার, হ্যাঁ, আমি কোনটাকে বিয়ার বলে, কোনটাকে উইস্কি বলে, কোনটাকে যেমন আমি জানি না, হ্যাঁ। এবার আমায় খাইয়ে দিল বা আমি খেয়ে কিন্তু ফেললাম। ঝাঁঝালো খেতে খারাপ লাগে। ঝাঁঝালো খেতে খারাপ লাগে না, আমি ঝাঁঝালো খাই, খেয়ে আমায় যদি বলে বলো তো এটা কি, আমি বলতেই পারবো না, আমি তো খাই না। আমি বলতে পারবো না এটা কি, আমায় যেটা খাওয়ানো হলো এটা সিঙ্গেল মল্ট নাকি অন্য কিছু, নাকি স্কচ, নাকি ব্লেন্ডেড হুইস্কি, নাকি বরবং, কিছুই যাই না, খেয়ে ফেললাম। এবার আমি খেলাম, খেয়ে বললাম তুমি আমায় কেন সিঙ্গেল মল্ট খাওয়ালে, তোমার তো খাওয়ানোর কথা ছিল বিয়ার, তার মানে তুমি সিঙ্গেল মল্টটি খেয়েছো চাঁদু। তুমি যদি সিঙ্গেল মল্টটা না খাও, হাউ কুড ইউ নো দিস ইজ দ্য টেস্ট অফ সিঙ্গেল মল্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যদি, হতেই পারে মানুষের যার যার পছন্দ, যার যার রুচি, যার যার বিশ্বাস তার কাছে, আমি যদি মনে করি যে এটা আমি পছন্দ করি না বা খাই না, এটা আমি খাই না, এটা আমার রুচিতে নেই, তাহলে যে জায়গায় সেটা পাওয়া যায় আমি সেটাই যাবো না, এটা একমত, আমি যাব না। আমি সেখানে যাব না। আর যদি যাই, তুমি যে আজকে অলিপাব আজকের নয়, কিন্তু শুধু 35 বছরও নয়, কবেকার। আমরা যারা আমরাও গেছি, আমরাও কৈশোর থেকে যখন সবাই যায়, কিন্তু জেনে যায়। আর যদি না হয় খেও না, সেখানে রাখছে, মিটে গেল। কিন্তু এই নম্বর তোলার হেদিকে মানুষ তো মানুষ। আমার তো মনে হচ্ছে আর আমার খুব খারাপ লেগেছে যে বোধহয় বাবা মা গেলেও বলবে দেখুন না, ওকে অ্যারেস্ট করাটা আমার খুব খারাপ লেগেছে। কেন, একটা যখন হোটেলের একটা স্টাফ স্বল্প মাইনেতে চাকরি করে, আমি বলছি এখন ধরো আমি একটা সিরিয়ালে কাজ করি, আমি নিশ্চয়ই আমার প্রডিউসারকে গিয়ে একটা ভুলভাল কিছু করে দেবো না, বা আমি কারো সম্পর্কে একটা মন্তব্য করবো। সো তার কাছেও গেস্ট মানে কিন্তু তার কাছে ভগবানই, তার লক্ষ্মী, সে একটা গেস্টকে টেবিল সার্ভ করছে, তার সেই ইন্টেনশনালি, আমার মনে হয় না তার কি ফায়দা ইন্টেনশনালি করে। সো আমার ওটা খারাপ লেগেছে, একটা গরিব মানুষকে অ্যারেস্ট করে, হেনস্থা করে। না, পাওয়ার আছে, পাওয়ারের মিসইউজটা খুব খারাপ। আমি আজ পর্যন্ত কোনো জায়গায় কাঞ্চনের এই বিধায়ক, এই যে পাওয়ারটাকে আমি ইউজ করিনি, বিকজ আমি কাঞ্চনকেও দেখিনি, ওই জন্য আমি জানি না কোথায় অ্যাপ্লাই করতে হয়। আমি কাঞ্চনকে কোনোদিন দেখিনি 6টা সিকিউরিটি বাউন্সার নিয়ে ঘুরতে। মাঝের মধ্যে বলি যে অন্য অন্য নেতারা, তোমার বন্ধু বান্ধবরা ঘোরেন, তো তোমার মনে হয় না কোথাও কাঞ্চন নিজে নেমে সিগন্যাল খোলায়? কোনো সময় ধরো তাড়াহুড়ো থাকলেও এইটা ধরো কখনো কখনো অ্যাডভান্টেজ পাই। আর একটা ধরো খুব অ্যাডভান্টেজ এইটুকু পেতে পারি যে কোনো কারণে হয়তো কেউ খুব অসভ্যতম করেছে, অভদ্রতম করেছে, ওর একটা ফোনে হয়তো তার চেনে, কিন্তু কাঞ্চন বলে আমার অভিনেতা হিসেবে হচ্ছে। সো আমি কেন, আমি একটা লোকের কাছে পাওয়ার আছে, আমি তাকে দুম করে তুলিয়ে দেবো? দাঁড়া, এছাড়াও আমি আজকে ধরো শুটিং খুব করছি বাজে জায়গায় 30 বছর আজকে স্টুডিওতে, হঠাৎ এই 5 বছরে, 25 বছর নিয়ে গেলাম না, এই 5 বছরে আমি হঠাৎ সৈন্য সামন্ত শান্তি নিয়ে যাবো কেন? মানে এটা তো আমার ঘর বাড়ি। হ্যাঁ, হয়তো খুব বাইরে গেছি, খুব আউটডোর গেছি, খুব একটা জায়গায়, হ্যাঁ সেটা লাগবে। স্বস্তিকা বলে Self protection. পুজোতে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি, আমার থেকে অনেক ছোট একজন, সে কাজ করছে, সে 4খানা ওরকম বাউন্সার নিয়ে ঢুকলো পুজোর বাড়ি, মানে বন্ধুর বাড়ি। আমরা মাটিতে বসে খিচুড়ি খাচ্ছি যেখানে। আমার দরকার নেই। আর একটা কথা শ্রবন্তীদি আমি মানি, নিজেকে প্রথম কথা হচ্ছে, প্রথম কোনো পুলিশ, কোনো মিনিস্টার, কোনো পাওয়ার শুধরাতে পারবে না। আমি ধরো গিয়ে একটা ঠাঁটিয়ে চড় মারলাম বা কাউকে গালি দিলাম, পুলিশ ধরে কি করবে? এটা আমার ভেতর থেকে এসেছে, আমি এইভাবেই অভ্যস্ত, কেওড়ামো করে বড় হয়েছি। সো আমি লোককে বলবো শক্ত সামর্থ্য ভাই। হ্যাঁ, তো আমি 4টে বাউন্সার নিয়ে, আমার জীবনের যদি এত ভয় থাকে বাবা, তাহলে বাড়ি থেকে বেরোবো না। এত ভয় যে 4টি লোক নিয়ে আমায় করতে দাঁড়া, এতে আমি বুঝতে পারি না, এতে কি অরা বাড়ে নাকি আমি জানি না, এতে কি অরা বাড়ে বা দুটো শিং গজায়, একটা ল্যাজ গজায়, বা ধরো আমার কি পরের ছবির পার ডে বেড়ে যাবে, বা আমার ধরো আমার কথা বলছি, আমি 2 লাখ টাকা পাই, সেটা কি 10 লাখ হয়ে যাবে? আর এটা লোকের মাঝখানে দেখালে কি মনে হয়? দর্শক এমন একটা জিনিস না, মানে দর্শককে আমরা যদি মনে করে থাকি যে ওরা বোকা, তাহলে আমাদের থেকে বড় বোকা আর পৃথিবীতে কেউ নেই। আর ওরা জানে, ওরাও ভালো করে জানে, বাঁশ ফেলে 20 বাও জল আছে, হাঁটু জল আছে, ঠিক আছে? তার জন্য ঢাক পেটানো, অটোতে মাইক বাঁধার দরকার পড়ে না ভাই। আমার কি বৃক্ষ, তোমার নাম কি দাদা?
ফলেনও পরিচয়তে। আমি বেলগাছি হলে বেল হবে, কদবেল হবে না। তা আমি আমার অ্যাকশন আর কাটের মধ্যে খেলা বুঝিয়ে দেবো, তারপর লোকেরা বুঝে নেবেন। তাতে যদি ভালোবাসেন তাহলে থাকবো অ্যাজ এন ক্যারেক্টার আর্টিস্ট। একদম ক্যারেক্টার আর্টিস্ট, না বাবা প্রডিউসার, না বাবা ডিরেক্টর, না বাবা স্টার। সেই হতে 30টা বছর আপনাদের ভালোবাসায় থাকতে পেরেছি। যেদিন মনে হবে লাথি মারবেন চলে যাবো আমার। মানে সত্যি মানে এই বাড়িতে আসা এবং এই কথা বলা আমাকেও অনেক ইন্সপায়ার করলো দুজন। অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো। থ্যাংক আর ইউ। তোমাকেও কংগ্রাচুলেশনস সঙ্গে শ্রবন্তী জন্য। তুমি ভালো থেকো, তুমি আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ। আমাদের বেঙ্গল ঘরানার রান্না, এটা সরু চাকরি, এটা কষা মাংস, নোনতা পিঠে, এটা ভেজিটেবল চপ, এটা আলুর দম, সরু চাকরি দিয়ে খাবার, এটা মুগশামাল। মুগশামাল একটা বলছে নোনতা মিষ্টি দুটোই থাকবে পিঠে, আর এটা দুধ।